মনে পড়ে আজ থেকে কয়েক মাস আগে এখানে একটা নিষ্পাপ মেয়ের ইজ্জত নষ্ট করে প্রাণ নিয়েছিলি তোরা? আমরা হলাম ওর বোন, নাগিন। আমরা নাগিন, আর একজন ইচ্ছাধারী নাগিন কখনো তার প্রতিশোধ ভোলে না। এক এক করে তোদের সবাইকে মারবো, আর এখন তোর পালা। প্লিজ আমায় মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি, আমায় ক্ষমা করো। ক্ষমা আর তোকে? কখনোই না। আরে ক্ষমা তো তাদের করা হয় যারা নিজের ভুল উপলব্ধি করতে পারে, অনুতপ্ত হয়। কিন্তু তোর মধ্যে অনুতাপের কোনো চিহ্ন মাত্র নেই। তাই এবার নিজের ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে শয়তান। এবার আরোহী আর আনিতা সম্পূর্ণ নাগিন রূপে এলো। চিৎকার করে ছটফট করতে করতে মারা গেল রাহুল। এরপর রাহুলের লাশটা পাহাড়ের গুহায় লুকিয়ে ফেলল ওরা। আজ থেকে আমাদের প্রতিশোধ শুরু হলো। প্রথম খুনিকে আমরা ভয়ঙ্করভাবে শেষ করলাম, এবার বাকিদের পালা। অন্তরা, তুই যেখানে আছিস ভালো থাকিস বোন। আমরা তোর খুনিদের কাউকে ছাড়বো না, কাউকে না। নিজেকে সামলা আরোহী, এখন আমাদের আরো শক্ত হতে হবে। 3 জন খুনি এখনো জলজ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, সবাইকে শাস্তি দিতে হবে। তার আগে বল, এখন কি করব আমরা? পার্টি শেষ হলে ওরা সবাই তো রাহুলের খোঁজ করবে, না পেলে অনেক ঝামেলা হবে। আর মোট কথা, রাহুল মিসিং হলে ওরা ভয় পেয়ে শহরে চলে যাবে। চিন্তা করিস না, আমার সব ভাবা আছে, কেউ কিছু টেরও পাবে না। তোর কাছে রাহুলের ফোনটা আছে তো? হ্যাঁ আছে। শোন, তাহলে আমি যেমন যেমন বলছি ঠিক তেমনই করবি, তারপর ফোনটা নষ্ট করে দিবি। এরপর আরোহীর কথা মতো আনিতা সবটা করলো। এদিকে তখন প্রাসাদে রাহুলের খোঁজ শুরু হয়ে গিয়েছিল। নেই মানে কি আকাশ? ও তো সব সময় তোদের সাথেই থাকে, হঠাৎ আমার ছেলেটা গায়েব হয়ে গেল কিভাবে? আরে আন্টি, আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ খেয়াল করি রাহুল নেই। আর আমরা তখনই সাথে সাথে চারদিকে দেখে এসে তোমাকে জানালাম। হ্যাঁ আন্টি, তুমি চিন্তা করো না, রাহুল এসে যাবে। চিন্তা করবো না মানে? এত লোকের ভিড় থেকে একটা ছেলে কিভাবে উধাও হয়ে যায়? সোনালি পিপি, চিন্তা করো না, আমি পাপাকে বলেছি, পাপা জানে রাহুল কোথায় আছে। এই তো পাপা চলে এসেছে, তুমি পাপাকে জিজ্ঞেস করো। আরে রাহুলের কিছু হয়নি সোনালি, ও এখন ফ্লাইটে আছে, দুবাই যাচ্ছে ওর বাবা জয়ন্তর কাছে। আমি একটু আগে ফোন করে জানালো জয়ন্ত হঠাৎ অসুস্থ হয়, আর ওর স্টাফ রাহুলকে ফোন করে সবটা বলে। তখন রাহুল তাড়াহুড়ো করে চলে যায়, কারণ আজ রাতের লাস্ট ফ্লাইট এইটাই ছিল। উফ দাদা, আমি বাঁচালে তুমি, এখন শান্তি পেলাম। জয়ন্ত কেমন আছে এখন? জয়ন্ত এখনো অনেকটাই সুস্থ, হসপিটালে আছে। রাহুল গিয়ে সবটা সামনে নেবে, তুই চিন্তা করিস না। আর বাকিরাও যে যার রুমে যাও, অনেক রাত হয়েছে। আবার কাল শুভ আর শায়নের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আছে, সবাই ঘুমিয়ে পড়ো। অজিতের কথা সবাই চলে গেল রাহুলকে নিয়ে, আর কেউ সন্দেহ করল না। রাহুলের দুবাই যাওয়া আর অজিতকে ফোন করাটা আরোহীর বুদ্ধি ছিল। তখন আরোহীর কথা শুনে আনিতা রাহুলের ফোন নিয়ে অজিতকে ফোন করে আর রাহুলের গলায় কথা বলে। এদিকে অভিরাজ কিছুতেই ঘুম আসছে না, ও শুয়ে শুয়ে শুধু আরোহীর কথাই ভাবছে। ওর কথা বলা, ওর হাসি, সবকিছুই মনে পড়ছে অভির। শুধু চোখ বন্ধ করলেই আরোহীর মুখটা ভেসে উঠছে ওর সামনে। অভি বুঝতে পারলো ও আরোহীকে ভালোবেসে ফেলেছে, তাই শুয়ে শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো।
কারণ কাল সকাল হলেও পুরো গ্রাম ঘুরে দেখার বাহানায় আরোহীর সাথে অনেক সময় কাটাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল অভি। পরের দিন সকালে অভি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল আরোহীর সাথে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই বিড়ালের মতো এসে রাস্তা কাটলো অনু আর অভ্র। কিরে অভ্র, কি ব্যাপার বলতো? আজ আমাদের অভিদে এত সকাল সকাল ঘুম থেকে উঠলো, তারপর আবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও সেরে নিল, এখন আবার একদম সেজেগুজে ফিটফাট হয়ে কোথায় যাচ্ছে বলতো? আরে ভুলে গেলি, কাল রাতে পার্টিতে আরোহী কি বলছিল? আজ অভিদাকে ওদের পুরো গ্রামটা ঘুরে দেখাবে, সেই জন্য। হ্যাঁ বলেছিল, আর আমি এখন সেখানে যাচ্ছি। তোদের কোনো সমস্যা? এখন আমায় বিরক্ত না করে যা তো, আমার দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই সমস্যা। তুমি একা যাবে তা তো হবে না, আমরাও যাব। যদি না নিয়ে যাস তোরও যাওয়া ক্যান্সেল। উফ, তোরা ওখানে গিয়ে কি করবি শুনি? কাবাব মে হাড্ডি হোস না তো। প্লিজ আমায় একটু আরোহীর সাথে একা ছেড়ে দে। না না না, এত সহজে না। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মনে আছে আমি আর অভ্র তোর কাছে কি চেয়েছিলাম? আগে বল, সেটা দিবি, তাহলে যেতে দেব। তোরা না শুধু নিজের ফায়দার বুঝিস। কোথায় জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে ডেটিংয়ে যাচ্ছি, একটু উৎসাহ দিবি তা নয়, সুযোগ বুঝে নিজের স্বার্থ আদায়ের ধান্দা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম শর্ত। শুভদাকে ফোন করে বলে দিচ্ছি তোর নতুন ফোন আর তোর ব্র্যান্ড নিউ গিটারটা যেন আজই দেওয়ার ব্যবস্থা করে। এবার খুশি তোরা? আমার পথ ছাড়, এবার যেতে দে। থ্যাংক ইউ প্রিয় দাদা। উফ, আমার নতুন ফোন হবে, কি মজা। থ্যাংকস দাদা, এবার যা। আর হ্যাঁ, বৌদি হিসেবে আমাদের কিন্তু আরোহী বৌদিকে চাই, বুঝলি? বেস্ট অফ লাক। হয়েছে হয়েছে, থাক, আর দরদ দেখাতে হবে না। অনু আর অভ্রের কবল থেকে মুক্তি পাওয়ার পর অভি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো আরোহীর ফুলের দোকানের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে দেখলো যে আরোহী দাঁড়িয়ে আছে ওর জন্য। অভি আর দেরি না করে আরোহীর কাছে চলে গেল। সরি সরি, অনেক অপেক্ষা করালাম আপনাকে, আসলে একটু দেরি হয়ে গেল। আচ্ছা তাহলে এবার যাওয়া যাক। এরপর অভি আর আরোহী পাশাপাশি পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে থাকলো। আরোহী চারপাশটা দেখিয়ে দিচ্ছিল আর জায়গাগুলো বর্ণনা দিচ্ছিল, কিন্তু অভি শুধু মুগ্ধ হয়ে আরোহীকে দেখছিল। এভাবে হাঁটতে হাঁটতে ওরা ঝর্ণার কাছে পৌঁছে গেল। অনেকগুলো ছেলে মেয়ে ঝর্ণায় পানি ছুড়াছুড়ি খেলছিল। আরোহী ওদের দেখতেই ছুটে গেল ঝর্ণার কাছে আর পানি নিয়ে খেলতে লাগলো ছোট ছোট বাচ্চাগুলোর সাথে। অভি দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিল আর ভাবছিল মেয়েটা এত সরল বাচ্চাদের সাথে কেমন নিজেও মিশে গেছে। বন্ধুরা,
কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।